বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16ই ডিসেম্বর, স্বাধীনতা দিবস। যে সমস্ত ব্যক্তিরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ইপিআর এবং পুলিশের যে সমস্ত সদস্য এই যুদ্ধ নিহত হয়েছে, তাদেরকে এবং তাদের আত্মত্যাগ এর কারণে আসে এই স্বাধীন বাংলা। আসলে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাই সবচাইতে কঠিন। আমরা কেন বলছি? এবং আজ 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরের এই ডে কেন হলো? 50-54 বছর আগে এই দিনগুলোতে কি কি হয়েছিল আমরা যদি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যুদ্ধটা কেমন ছিল। যুদ্ধটা ভারতের একটা নীল নকশা ছিল। একটা রাষ্ট্রকে কিভাবে ভারত ভাঙ্গে এবং একটা রাষ্ট্রকে কিভাবে দুই টুকরা করে দেয়, এবং কেন এই দুই টুকরা করার মানে কি, এবং ভারতকে পাকিস্তানকে ভারত কেন ভাঙলো, এবং এই কলকাতা, আসাম, ত্রিপুরা এই রাজ্যগুলো কাদের ছিল। একবার যদি ভাবেন তাহলে আপনি নিজেই উত্তর খুঁজে পাবেন আসলে পাকিস্তান এবং ভারত কোথায় যুদ্ধ হয়। আমরা আসি হলো আজকে এই যে 16 তারিখ, এই 16 তারিখে কি কি হয়েছিল। কারণ 15 তারিখ দুপুরে ফিল্ড মার্শাল যেটা মানেশকন্দ, জেনারেল মানেশকন্দকে পত্র পাঠানো হয় দিল্লির থেকে, যে তারা কিভাবে আত্মসমর্পণ করবে এই লিস্টগুলো তাহলে দেয়। কারণ আপনি একটা জিনিস দেখেন যে এই 54 বছর পরে বাংলাদেশে তারপরে কোনো সেনাবাহিনীর প্রধানকে ফিল্ড মার্শাল করে নাই। তাহলে কেন ফিল্ড মার্শাল করে নাই? এজি ওসমানীকে আপনার বাংলাদেশের ফিল্ড মার্শাল করা উচিত ছিল, করে নাই। আপনার এই জেনারেল শফিউল আলম, যিনি বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান, তাকে ফিল্ড মার্শাল আগে করা উচিত ছিল। কারণ এই যে ওসমানী হলো, সে মন্ত্রী ছিল, সে রিটায়ার্ড প্রাপ্ত ছিল, সেই জন্য না করলেই ভালো। কিন্তু বাংলাদেশের যদি শফিউল আলম সেনাপ্রধান, তাকে তো ফিল্ড মার্শাল করা উচিত ছিল। তাহলে শফিউল আলমকে কেন ফিল্ড মার্শাল করা হয় নাই? এবং এই 54 বছর পরেও বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের কেন ফিল্ড মার্শাল করা হয় নাই? এই কথাগুলো যদি একটু বোঝেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশকে কেন সেনাবাহিনীর অফিসারদের আপনার উন্নত করে নাই। এটা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং পুলিশ, ইপিআর, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য শেখ হাসিনা অস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপাতি কেন কেনে নাই। যেখানে অন্যান্য দেশের সেনাবাহিনী আইসিবিএম এবং যুদ্ধ বিমান তারা ক্রয় করে, যারা রাডার সিস্টেম করতেছে, যারা হলো পারমাণবিক বোমা তৈরি করতেছে, এটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাঠের এই যে দরজা বানায়, এটা আর গরু ছাগল পালে। দেখেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার মেধাকে ধ্বংস করছিল, কাঠের চুলা এবং দরজা জানালা বানা। তোমরা শুধু এই যে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বেতন নিবা, আর দরজা বানাবা, তুলা বানাবা, আর গরু ছাগল রাখবা। দেখেন এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা, এবং এটা ভারতের গোয়েন্দা সংস্থার সবচেয়ে বেশি পরিকল্পনা। কারণ 1944 সালে যখন কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব, মেন ভারত এবং পাকিস্তানের মেন দ্বন্দ্ব ছিল কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে যখনই ভারত প্রতিবার পাকিস্তানের সাথে যুদ্ধ হারা যায়, তখনই ভারত চিন্তা করে যে এই রাষ্ট্রকে কিভাবে ভাগ করা হবে। কাশ্মীর ভারতের কাছে কেন মূল্যবান? দেখেন মুসলিমদের কাছে হলো পবিত্র কাবা শরীফ সৌদি আরবের, এটা মূল্যবান, আমরা পবিত্র স্থান বলি। যেমন খ্রিস্টানদের জন্য হলো রোম, যেমন ইতালি, এই রোম শহরকে খ্রিস্টানরা তাদের পবিত্র শহর ভাবে। ঠিক হিন্দুরা সিন্ধু নদী, যাকে বলে গঙ্গা নদী, এই গঙ্গা নদী তারা ভাবে তাদের কাছে পবিত্র স্থান। আর এই গঙ্গা নদীটা বয়ে গেছে হলো পাকিস্তানের কাশ্মীর দিয়ে। এখন এই গঙ্গা নদী ভাবে, যেমন এইটা প্রথমে কি করলো ভারতের গোয়েন্দা সংস্থা, যেমন একটা গোয়েন্দা সংস্থা কিভাবে মোটিভেশন তৈরি করবে। মোটিভেশনের মেন এক্সপ্রেশন শব্দ, ভাইলেন্স শব্দ, এই শব্দকে আপনি কিভাবে ধরেন আপনাকে কি করা হলো, যেমন জয় বাংলা, জয় বাংলা, ভারতের একজন মুসলিমদের বলুন যে জয় বাংলা বলতে বলুন তো,
কখনোই বলবে না। আপনার এই যে পাকিস্তান তো কখনোই বলবে না। মুসলিম যে কোনো বিশ্বের আপনার কোনো মুসলিমদের বলুন তো জয় বাংলা, তারা বলবে না। হয় বাংলাদেশ জিন্দাবাদ, নাই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এই দুইটা শব্দ ব্যবহার করবে। তাহলে জয় বাংলা শব্দটা কোথা থেকে আসলো? আমরা যদি ভাষা ভিত্তিক শব্দকে আমরা এক্সপ্রেশন করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা গোয়েন্দা সংস্থা একটা দেশকে যখন আপনার কবজা করে, তাহলে তারা কিভাবে আপনার তাদের কথা মতন এবং তাদের চিন্তাধারা ওই মানুষদের ভিতরে প্রকাশ করে। ভাব প্রকাশন আপনার সাবজেক্ট আপনার কিভাবে তৈরি করে। আপনার জয় বাংলা জয়ের বাপকে, জয়ের বাপ হলো গোবিন্দ, গোবিন্দর বাপকে মহাদেব, মহাদেবের বাপ হলো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণর বাপকে জয় হরিরাম, জয় শ্রীরাম। আপনি তাহলে দেখেন এই যে গঙ্গার যে পানিটা, এই পানিতে চিন্তা করে হিন্দুরা যে এই গঙ্গা দিয়া তাদের যে জয় বাংলা, অর্থাৎ মহাদেব জয় মহাদেব, এই গঙ্গা দিয়ে আইসা হিন্দুদের রক্ষা করবে। যেমন আমরা মুসলিমরা ভাবি যে আমাদের মানে ইমাম মাহাদি আইসা অবশ্যই আমাদের একদিন রক্ষা করবে। যেমন খ্রিস্টানরা ভাবে, যেমন ইহুদিরা ভাবে তাদের হলো মাসিহ আইসা এই পৃথিবীতে আইসা তাদের রক্ষা করবে। ঠিক হিন্দু সমাজরা ভাবে যে এই যে গঙ্গা নদী সিন্ধু যেটা কাশ্মীর দিয়ে প্রবেশ করছে, এই কাশ্মীরের এর থেকে উঠবে এই মহাদেব জয় মহাদেব, এই মহাদেব আইসা তাদেরকে রক্ষা করবে। তাহলে তাদের এই কাশ্মীরকে তাহলে কিভাবে ভাগ করা যায় পাকিস্তানকে? আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনার লেখাগুলো পড়ি যে 65-তে কিভাবে ভারত পাকিস্তানের কাছে স্যালেন্ডার হয় এবং পরাজিত হয়, এই পরাজিতর পরে আপনার কিভাবে একটা রাষ্ট্রের প্রতি প্রভাব বিস্তার করে এবং আস্তে আস্তে ওই রাষ্ট্রের জনগণকে ঘৃণিতভাবে উপস্থাপনা করে। আমরা কেন বলছি, আমরা অত যাব না। আমরা একটা বিষয় দেখি যে 1971 16 ডিসেম্বরে এবং 15 ডিসেম্বরে কি হয়েছিল। আপনার শেষ জেনারেল নিয়াজি যুদ্ধ বিরতি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে দিলেন এবং মধ্যস্থতাকারী ভাবে প্রথমে আমেরিকাকে বলে যে আপনারা মধ্যস্থতা করেন। তখনকার রাষ্ট্রদূত স্পিরিট ব্রেকারের কাছে জেনারেল নিয়াজি এবং জেনারেল ফরমান আলী তারা চিঠি লেখে যেন ভারতের কাছে যুদ্ধবিরতি তারা চায়। তখন আমেরিকান রাষ্ট্রদূত স্প্রেগ সে হলো ভারতের যে তাকে না বলে তিনি হলো আমেরিকাতে পৌঁছাইলেন তার বার্তাটা যে পাকিস্তানরা যুদ্ধ করতে চাচ্ছে না, এখন কি করা উচিত এই নির্ধারণ করবে হলো রাজনৈতিক বিদ্যা। কারণ একটা প্রশাসন নির্ধারণ করে না রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে পলিসি মেকার করবে, এটা রাজনৈতিক বিদ্যা মেকার করে, কারণ এখানে প্রশাসন মেকার করে না। তখন রাষ্ট্রদূত আমেরিকা তাদের পত্রটা পাঠা দেয় এবং 14 তারিখে দুপুর 12টা থেকে 1টার মধ্যে এই পত্র আসে। তখন জেনারেল মোনোকাস যিনি হলো আপনার বাংলাদেশ এবং ভারতের একটাই মাত্র ফিল্ড মার্শাল ছিল, সে হলো বাংলাদেশে 15 তারিখে 16 তারিখে আসে তার স্ত্রী নিয়ে এবং 16 তারিখে আইসায় তিনি সোজা চলে যায় কোথায়, রেড ক্রিসেন্ট সোসাইটি। আপনার তার আগে কি হয়েছিল আমরা যদি ওইসব জেনারেল কথা বলি। স্পিড ব্রেকার বার্তাটি জেনারেল পরবর্তী ফিল্ড মার্শাল মানের কাছে পাঠায়নি, তিনি পাঠিয়েছেন ওয়াশিংটনে, যেখানে মার্কিন সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার সাথে ইয়াহিয়া খানের সাথে আলোচনার চেষ্টা করেছিল। ইয়াহিয়া খানকে পাওয়া গেল না। অর্থাৎ 13 তারিখে পত্রটা পাঠায়, 13 তারিখেই আপনি যুদ্ধবিরতি করতে চায়, কিন্তু 13 তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উনি অনেক ব্যস্ত ছিল, সেই জন্য ওনার সাথে কথা বলে নাই। 14 তারিখে তার কাছে উপস্থাপনা করে বাংলাদেশে আমরা থাকতে পারতেছি না, এমন একটা অবস্থা, যদি স্যালেন্ডার না করা হয় তাহলে বাঙালি এবং ভারতের সেনাবাহিনী সবাই আমাদেরকে হত্যা করবে একে একে। 15 ডিসেম্বর মানেকাস তার বার্তার জবাব দিলেন, যেখানে তিনি বলেন যে যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে, আর বার্তায় যে ব্যক্তিদের নিরাপত্তার কথা উল্লেখ করে হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী আমার অগ্রসর ফৌজের কাছে আত্মসমর্পণ করবে। তিনি একটি বেতার তরঙ্গ দিলেন যা দিয়ে ভারত ইস্টার্ন কমান্ডার আব্বাস ও কলকাতার সাথে বিস্তারিত আলোচনা এবং যোগাযোগ করলেন।
আপনি তাহলে একটা জিনিস দেখেন যে যুদ্ধবিরতি যখন মানেকাস এই পত্র পাঠায়, তখন জেনারেল ফরমান আলী এবং জেনারেল ফরমান আলীর কাছে এই পত্রটা দেখায় যে যুদ্ধবিরতি, এবং এটা হবে হলো আপনার যৌথ বাহিনীর কাছে। এই যৌথ বাহিনী কারা? এই তখন জেনারেল নিয়াজি বলল এটা তো ভারতের কথা। তখন ভারতের গোয়েন্দা বাহিনীর তখন প্রধান কর্নেল কর্নেল এটা উনি প্রেসিডেন্টের ছিল। এখন কর্নেল বলতেছে যে ভাই এইগুলো ভাই দরকার নাই, এইটা আপনার কর্নেল লিয়াকত ওনাকে বলে ভাই এগুলো দরকার নেই, এটা সরকারের বিষয়, রাজনৈতিক বিষয়, বাংলাদেশে এটা ভারতের বিষয়, এটা এটা এই মুহূর্তে পাকিস্তানের বিষয় না। অর্থাৎ কিভাবে কে করবে, কে লেখছে, এটা নির্ধারণ করবে হলো ভারত এবং আপনার বাংলাদেশ। এখানে পাকিস্তান নির্ধারণ করবে না। আপনারা শুধু আত্মসমর্পণ করবেন হলো যৌথ বাহিনীর কাছে। 16 ডিসেম্বর গভীর এইটা আপনার তাহলে একটা জিনিস দেখেন যে এই যে 16 ডিসেম্বর আমরা অনেকে বিজয় দিবস, কিন্তু 15 ডিসেম্বর 5টা থেকে 16 ডিসেম্বর রাত 9টা পর্যন্ত যুদ্ধবিরতি ছিল। আজকের দিনটা 1971 16 ডিসেম্বর যুদ্ধবিরতি ছিল, এবং এই যুদ্ধবিরতিকে আপনার ভারতরা বিজয় দাবি করতেছে, কিন্তু আসলে মোট স্যালেন্ডার হয়েছিল ওইটা 18 থেকে 19 তারিখ। কিন্তু এই 18 থেকে 19 তারিখের কথা বলে নাই, কিন্তু এই 16 ডিসেম্বর কল আপনার বিজয় দিবস নেই। আজকের দিনটা ছিল আপনার যুদ্ধবিরতি চলতেছে উভয় সেনাবাহিনীর ভিতরে, কিন্তু তারা যুদ্ধবিরতি করে। তখন পাকিস্তানি কেন হারলো? হ্যাঁ, পাকিস্তানিরা এই হারের একটা মানে যে পাকিস্তানি যে সেনাবাহিনী ছিল, যে পাকিস্তানি সেনাবাহিনীরা আপনার যদি শুধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতো, আপনার দেখা যায় যে অন্য সার্চলাইট না চালালো তালিকল পুলিশের যে ইপিআর সদস্যরা আছে তারা কল বিদ্রোহ করতো না। কারণ পুলিশের ইপিআর সদস্যরা বিদ্রোহী কেন করলো? কারণ যখনই জনগণের উপরে যখন সেনাবাহিনী গুলি করলো, তখন পুলিশ এখানে বিদ্রোহী করলো। যদি খালি শেখ মুজিবুর রহমানকে যদি গ্রেপ্তার করতো, তাহলে আপনার এই পুলিশের এই সদস্যরা বিদ্রোহী করতো না। কিন্তু পাকিস্তান যে আমাদের পুরো অত্যাচার করে নাই তা না, পাকিস্তানি সেনাবাহিনী অনেক অত্যাচার করছে। কারণ পাকিস্তানি সেনাবাহিনী আপনার 9 মাস অত্যাচার করছে, আর ভারতের সেনাবাহিনী গত 50 বছর ধরে আমাদের শুধু অত্যাচার নির্যাতনই করতেছে না, ধন সম্পদ সব কিছু লুট করে নিতেছে। আপনার বাংলাদেশের যে মাতৃভূমিটা, এই ভূমিকে এই মানচিত্রকে ছোট করে ফেলাইতেছে। এই যে ভারতের আসাম, ত্রিপুরা, এই রাজ্যগুলো কাদের? আপনার বাংলার যে যদি সে নবাব এই যে সিরাজুল্লাহর কথাই যদি বলি, নবাব সিরাজুল্লাহ কি বলছিল? বাংলার বিহার, উড়িষ্যা, এই বাংলার বিহার কাদের ছিল? বাংলার বিহারের রাজধানী কোথায় ছিল? আপনি যদি এই রাজধানী যদি দেখেন, তাহলে এই ভারতের বাংলার বিহার, উড়িষ্যা হলো, এটা হলো বাংলাদেশের ভিতরে। যেখানে বাংলাদেশের ভিতরের রাজ্যগুলোকে ভারত যেন না নিতে পারে, এটা ছোট করতে পারে, সেই জন্যই পাকিস্তানি দুইটা রাষ্ট্র ভাগ করছে। কারণ ভারত ভালো করে জানে যে পাকিস্তানকে যদি ভাগ না করা যায়, এই যে বাংলার বিহার, উড়িষ্যা, এই বাংলার বিহার, উড়িষ্যা একদিন এই বাংলাদেশ বা পাকিস্তানের ভিতরে চলে যাবে। কারণ এখানে ভাষা ভিত্তিক শব্দই যদি দেখেন যে আপনার আমরা যদি জেনারেল মতিনের কথাই বলি, বীর বিক্রম, জেনারেল মতিন তার একজন ডিজিএফআইয়ের গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, এবং ভূ রাজনীতিকের ক্ষেত্রে তার যদি বিশ্লেষণ দেখেন যে যুদ্ধের পরে শুধু জেনারেল মতিন না, জেনারেল খালেদ মোশাররফ, উনি তো ভারতের একদম এজেন্ট ছিল। জেনারেল খালেদ মোশাররফ, আপনার জেনারেল আপনার এজি ওসমানী, জেনারেল আপনার মেজর জলিল,
দেখেন তাদের বক্তব্য যদি দেখেন, তারা কি বলতেছে, তারা 1 বছরের মধ্যেই টের পায় যে ভারত আসলে তাদেরকে তো হরণ করার জন্য 2টা ভাগ করছে। তখন এই সেনাবাহিনীদের মাথায় ব্রাশ পড়ে। সেনাবাহিনীটা অনেকে আপনি দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা আজ পর্যন্ত রাজনৈতিক দল তৈরি করছে। কখনো দেখছেন যে সেনাবাহিনী একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ব্যতীত কোনো সেনাবাহিনী রাজনীতিক সফল হয়েছে? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ব্যতীত অনেক সেনাবাহিনীর সদস্যই করে রাজনৈতিক দল গঠন করছে, তাদের কোনো অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? কারণ তাদের আদর্শ নীতিগতা অনেকটাই কিছুটা ভুল ছিল। কারণ একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক আদর্শ ছিল হলো বহুদলীয় গণতন্ত্র। সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি কখনো দুর্বল হয় নাই। ক্ষণিকের জন্য দুর্বল হলেও আপনি ধ্বংস হয়ে যায় নাই, পরবর্তী আবার জাগৃত হয়েছে। কিন্তু অনেক সেনাবাহিনী তাদের আদর্শগত ভুল ছিল, এবং ভারতের নীতিগত এবং ভারতের যে এই যে নতজানি পররাষ্ট্রী, এই পররাষ্ট্রীর কারণেই এই যে পরবর্তী যারা ছোট ছোট রাজনৈতিক দল গঠন করছে তারা সফল হয় নাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।